TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটিও আমরা বরাবরের মতো দুটো ভাগই ভাগ করেছি। প্রথম অংশে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি বারবারই আমরা বলি যে আমেরিকায় যখন আমরা আসি, এমনকি আসার আগেও আমরা স্বপ্ন দেখি এখানে একটি বাড়ির মালিক হতে চাই। আজকেও সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো যে রিয়েল এস্টেটে স্মার্ট বিনিয়োগ কোন জায়গাটা, সেটি আজকের আলোচনার বিষয়। যে আপনার সিদ্ধান্তটা ভবিষ্যতে কিভাবে আপনাকে নিশ্চিত করে তুলতে পারবে একটি বাড়ি বা বাড়ির উপরে বিনিয়োগ, সেটি আজকে আমাদের আলোচনার প্রথম অংশের আলোচনা। এবং দ্বিতীয় অংশে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা সবাই এখন ট্যাক্স সিজন চলছে, এটা আমরা জানি। এই ট্যাক্স সিজনে আমরা কিভাবে আমাদের রিফান্ডটা সবচেয়ে বেশি পেতে পারি সেটি নিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এই দুটো বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য অনুষ্ঠানের প্রথম অংশে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় রিয়েলটর মির্জা মোহাম্মদ হোসেন, ডাইরেক্টর অফ সেলস, এক্সিট রিয়েলটি কন্টিনেন্টাল। মির্জা মোহাম্মদ হোসেন, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ TVN24। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনাদের এই সব অনেক কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আমাদের একটি স্বপ্নের যে জিজ্ঞাসা বা স্বপ্নের যে আকাঙ্ক্ষা যেটা আমাদের থাকে রিয়েল এস্টেটে স্মার্ট যে বিনিয়োগ, সে আজকের সিদ্ধান্ত যেটা আমাদের আগামী দিনের ভবিষ্যতের নিশ্চয়তা দেবে, তেমনি একটা আজকের আলোচনা। আপনার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবার আগে এই বিষয়টির গুরুত্বটা একটু তুলে ধরতে চাই 1 মিনিটে। সুপ্রিয় দর্শক, একটি বাড়ি শুধু 4 দেয়াল আর একটি ছাদ নয়, বরং একটি বাড়ি মানে আপনার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আগামীর স্বপ্ন। তাই তো জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্তগুলোর একটি হলো বাড়ি কেনা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি বাড়ি কেনার ক্ষেত্রে সবসময় সঠিক সিদ্ধান্তটি নিতে পারি? আজকের রিয়েল এস্টেট বাজারে প্রতিটি সিদ্ধান্তের সাথে জড়িয়ে আছে ঝুঁকি, সুযোগ আর ভবিষ্যতের হিসেব। একটি ভুল মানেই বছরের পর বছর চাপ, আর একটি স্মার্ট সিদ্ধান্ত মানেই নিশ্চিত আগামী, মানসিক শান্তি এবং আর্থিক নিরাপত্তা। আর ঠিক সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় রিয়েল এস্টেট কৌশল, স্মার্ট সিদ্ধান্ত, নিশ্চিত ভবিষ্যৎ, যেভাবে বাড়ি কিনলে আপনি থাকবেন বিজয়ের শীর্ষে। আজ আমরা জানব কখন বাড়ি কেনা সত্যি বুদ্ধিমানের কাজ, যা আবেগ দিয়ে নয় বরং তথ্য আর কৌশল দিয়ে সিদ্ধান্ত নিতে হয়, আর কোন ভুলগুলো এড়িয়ে চললে একটি বাড়ি হয়ে উঠতে পারে আপনার আমার জীবনের সেরা বিনিয়োগ। সুপ্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে আছেন এমন একজন অভিজ্ঞ রিয়েলটর যিনি জানেন কোন সিদ্ধান্ত আপনাকে জয়ের পথে এগিয়ে দেবে। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠানের প্রথম অংশের আলোচনা রিয়েল এস্টেটে স্মার্ট বিনিয়োগ। আজকের সিদ্ধান্তই আপনার ভবিষ্যতের নিশ্চয়তা। জনাব মোহাম্মদ হোসেন, এই আজকের আলোচনার বিষয়ে ছোট্ট একটু ভূমিকা আমি রেখেছি, গুরুত্বটা তুলে ধরেছি। আপনার কাছে বিস্তারিত জানতে চাইবো যে আমরা যারা বায়ার আছি, সে আমি বা আপনি বা অন্য কেউ, আমরা যারা বায়ার বা বাড়ি কিনতে চাই, তো বাড়ি কিনতে গেলে অনেক সময় আমরা একটা হঠকারী সিদ্ধান্ত অনেক সময় নিয়ে ফেলি, না জানার কারণে হোক বা ওভার কনফিডেন্টের কারণে, যে কোনো কারণেই হোক না কেন। তো এক্ষেত্রে আপনার কাছে প্রথম যে প্রশ্নটি আমি করতে চাইব যে বাড়ি কেনার ক্ষেত্রে একজন বায়ারের সবচেয়ে বড় ভুলগুলো কি হয়ে থাকে? আপনি একজন অভিজ্ঞ রিয়েলটর, আপনার কাছ থেকে এই জবাবটি পেলে নিশ্চয়ই যারা আমরা এই ধরনের ওভার কনফিডেন্ট হয়ে বাড়ি কিনতে যে ভুল করি যাতে না করি। জনাব মোহাম্মদ হোসেন। থ্যাংক ইউ রানা ভাই। বাড়ি কেনার ক্ষেত্রে বায়ারদের সবচেয়ে বড় ভুল হলো একজন প্রফেশনাল রিয়েল এস্টেট এজেন্ট হায়ার না করা। এটাই তাদের বিগেস্ট মিস্টেক। এখন আপনি আমাকে বলতে পারেন যে কেন এটা বিগেস্ট মিস্টেক? দেখেন, একজন প্রফেশনাল রিয়েল এস্টেট এজেন্ট যখন আপনি হায়ার করবেন, একজন প্রফেশনাল রিয়েল এস্টেট এজেন্টের আছে প্রফেশনালিজম এবং ক্যাডেন্সিয়ালিটি, যেটা ইউজ করে সে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী, আপনার ইনকাম অনুযায়ী, আপনার কমফোর্ট জোন অনুযায়ী সে একটা আপনার স্বপ্নের বাড়িটা
খুঁজে দিবে। নাম্বার 2, একজন প্রফেশনাল রিয়েল এস্টেট এজেন্ট, তার আছে এক্সপার্ট নেগোসিয়েশন স্কিল্ড। দেখেন, সেলার যখন বাড়িটি বিক্রি করে, সেলার তার এজেন্ট নিয়োগ করে, সে কিন্তু একটা দুটা না, হাজার হাজার বাড়ি বিক্রির অভিজ্ঞতা। সো আপনি যদি নতুন হিসেবে যান, আপনার যেই কৌশলে যে এক্সপার্ট নেগোশিয়েট করা যায়, সেখানে আপনি নাও করতে পারেন। যদি আপনি এজেন্ট নিয়োগ করেন, এজেন্ট তার স্কিল ইউজ করে আপনার এখানে প্রচুর পরিমাণ আপনার মানি প্রোটেক্ট করবে এবং কস্ট কমিয়ে নিয়ে আসবে। 3 নম্বর, দেখেন, একজন প্রফেশনাল রিয়েল এস্টেট এজেন্ট হলো সোর্স অফ রিসোর্সেস। সেটা কীরকম? দেখেন, তার কাছে আছে একজন হোম ইন্সপেক্টর। দেখেন, আপনি যখন একটা বাড়ি খালি চোখে দেখতে যাবেন, এটা দেখতে সুন্দর মনে হবে আগে এমনিতেই, বিকজ সেলার ভেরি স্মার্ট। সে কিন্তু আপনার জন্য কসমেটিক্স করছে, মেকআপ করছে, ভিতরে কি আছে আপনি কিন্তু উপরে পলেপটা দেখতেছেন, ভিতরে কি আছে আপনি দেখতেছেন না, এবং খালি চোখে এগুলো দেখা সম্ভব না। হোম ইন্সপেক্টরদের বেশ কিছু টুলস আছে যারা এটা ইন্সপেকশন করে আপনার কোথায় ড্যামেজিং এর সমস্যা, কোথায় ফাউন্ডেশনের সমস্যা, কোথায় আপনার ইলেকট্রিক্যাল বোর্ডের সমস্যা, কোথায় রোপিং এর সমস্যা, এইগুলা বের করে যখনই সেলার সামনে তুলে ধরবে, সেলার যখন বুঝে যাবে যে ইউ আর এক্সপার্ট বায়ার, তখনই কিন্তু সেলার কিন্তু তার দাম থেকে সরে আসবে। আপনি যদি বলতে পারেন যে ইয়েস ব্রাদার, আপনার ফাউন্ডেশনে ক্র্যাক আছে, ওয়াই ইউ আস্কিং সো মাচ মানি, এখানে কিন্তু $20-30,000 কমে যায়। তারপরে দেখেন, এজেন্টের কাছে আছে অ্যাটর্নি, রিয়েল এস্টেট অ্যাটর্নি। সে জানে যে বাজারে কোন অ্যাটর্নিটা স্মার্ট ট্রানজ্যাকশন করে, কার অ্যাটর্নি ফি সবচেয়ে কম, কে আপনাকে কমফোর্ট জোনের ভিতরে রেখে ট্রানজ্যাকশনটা ফিনিশ করতে পারবে, এবং কে সবচেয়ে আপনার হয়ে বা আপনার পক্ষে আপনার স্বার্থে কাজ করবে। এক্স্যাক্টলি রানা ভাই, ইউ আর স্মার্ট টু। সো এই যে আপনি যে বুঝতে পারছেন, এই জিনিসগুলা আমাদের ভাইয়েরা যদি বুঝে থাকে তাহলে ওরা অনেক স্মুথ হয়ে যায়। তারপরে দেখেন, এবং সে বুঝে যে কোন অ্যাটর্নির কাছে গেলে প্রফেশনাল পিসটা অনেক লো থাকে, কারণ বাড়ি কিনতে যাওয়ার সময় অনেক বিশাল একটা খরচের বোঝা মাথায় নিয়ে কিন্তু আগাতে হয়। তারপরে লাস্ট আপনি দেখেন, একজন ক্রেডেনশিয়াল এজেন্টের কাছে থাকে মর্গেজ ব্রোকার প্লাস মর্গেজ ব্যাংকার। সে জানে যে কার ক্লোজিং কস্ট সবচেয়ে কম, কার ইন্টারেস্ট রেট অনেক কম, কে বেশি প্রোগ্রামে ভিতরে গিয়ে আপনাকে সেভ করতে পারে। এখন এইসবগুলো করার পরে, বাড়িটা কেনার পরে দেখবেন অনেক সময় দেখা দেন বাড়ির ভাবিদের পছন্দের, স্পেশালি বাঙালি ভাবিদের পছন্দ বা বাঙালি বোনদের পছন্দ থাকে কিচেনটা কেমন যেন অসুন্দর একটু। সে কিন্তু তার কাছে আছে রেনোভেশন এক্সপার্ট বা কন্ট্রাক্টর, সে কিন্তু অল্প খরচে কারা কাজ করে দেন মিনিমাম মার্জিনে, এই রিসোর্সের খবর কিন্তু ওর কাছে আছে। মানে ওনার পছন্দের যে বিষয়টি উনি আপত্তি করেছেন সেটা আপনি সুন্দর করে তৈরি করে দিতে পারছেন অল্প পয়সায়, কম পয়সা। এবং আমরা সবচেয়ে দেখেছি কম পয়সা কে করে দেবে, অনেক কন্ট্রাক্টর আছে বাজারে, কে সবচেয়ে বেশি কম মার্জিন রাখে, আমরা তাকে রেকমেন্ড করি। এখন অনেকের কাছে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া, প্রফেশনাল এবং ক্রেডেনশিয়াল রিয়েল এস্টেট এজেন্ট হায়ার করতে গেলে তাকে 1% 2% কস্ট বেশি দিতে হয়, যেটা আমার জন্য এক্সপেন্সিভ। তা আমি বলবো ভাইয়া, একজন প্রফেশনাল এবং ক্রেডেনশিয়াল এজেন্ট যখন আপনি নিয়োগ করবেন, সে শুরু থেকে যে আমি যে কয়টা প্রসেস বলছি, এই প্রসেসের মাধ্যমে আপনাকে 15 থেকে 20% কস্ট সেভ করে দেবে। যখন সে আপনি 20% কস্ট সেভ করে দিচ্ছে, সেখান থেকে যদি আপনি 2% তাকে কমিশনও দেন, দেখেন 18% আপনাকে কস্ট সেভ করে দিচ্ছে, অর্থাৎ আপনি 18% প্রফিটে আছেন। সো আমি বলবো যে রিয়েল এস্টেট ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আপনি অলওয়েজ একজন এক্সপার্ট ক্রেডেনশিয়াল প্রফেশনালের সাহায্য নেবেন, এতে করে আপনার কস্ট 15 থেকে 20% কমে যাবে। থ্যাংক ইউ। তার মানে আপনি যেটা বলতে পারছেন যে আমরা প্রথম যে ভুলটা করি অনেক ক্ষেত্রে, যে একজন ভালো বা অভিজ্ঞ দক্ষ সৎ রিয়েলটর আমরা অনেক সময় বেছে নেই না, নিজেরাই হয়তো অনেক সময় করতে যাই, যেটা আবার যেটা আপনি বললেন যে বায়ার তো বাড়ি কসমেটিক করে সুন্দর করে সাজিয়ে রাখে, যেখানে আমার বাংলা ভাষায় যেটাকে আমরা অনেক সময় বলি চকচক করলেই শোনা হয় না, তার ভিতরে অনেক কিছু থাকে। সুতরাং আমরা চাইবো যে আমরা বাড়ি কেনার একজন ভালো রিয়েলটরকে নেই, এই ভুলটা থেকে আমরা বেরিয়ে আসলাম আজকে। আপনার কাছে এখন জানতে চাইবো যে আমরা যারা বাড়ি কিনতে চাই, বাড়ি কেনার আগে আমরা অনেক সময় একটু হোমজিক্যালি আমরা কিনে ফেলি, স্থান কাল পাত্র এই অনেকগুলি চিন্তা করি না, বিশেষ করে লোকেশনের কথাটা আমরা তো অনেক সময় চিন্তা করি না। তা বাড়ি কেনার ক্ষেত্রে এই লোকেশনের গুরুত্বটা বা কতটুকু আছে, যারা এখন বাড়ি কিনতে চান তারা আপনার এই আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই বুঝতে পারবেন, গুরুত্ব উপলব্ধি করতে পারবেন, এবং তারা আজকে সিদ্ধান্ত নেবেন যে আমি হঠাৎ করে যে বাড়িটা কিনতে গেছিলাম একটা এলাকায়,
সেখানে না যে আজকের এই আলোচনার ভিত্তিতে এই গুরুত্বটা, লোকেশনের গুরুত্বটা বুঝে তিনি সিদ্ধান্ত নেবেন। এই লোকেশনের গুরুত্বটা একটু যদি বলেন। থ্যাংক ইউ রানা ভাই, ইটস এ গ্রেট কোশ্চেন। রিয়েল এস্টেটে যদি বলেন হোয়াট ইজ লোকেশন, আমি বলবো লোকেশন ইজ এভরিথিং। এখন বলবেন কেন কেন এভরিথিং? দেখেন, ভালো লোকেশন বলতে আমরা কি বুঝি? যাদের বাচ্চা আছে আমরা মনে করি যে যেখানে স্কুল ডিস্ট্রিক্ট ভালো, সেটা ভালো লোকেশন। তারপরে যাদের গাড়ি ঘোড়া কম তাদের ক্ষেত্রে আমরা বলি যে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি যেখানে ভালো তাদের জন্য ওটা গুড লোকেশন। তারপরে দেখেন, জীবনযাত্রার ক্ষেত্রে আপনার সেফটি নেবারহুড বা কমিউনিটি নেবারহুড, সেটা যদি আপনার সেম কমিউনিটির সেফটি নেবারহুড থাকে সেটা একটা গুড লোকেশন। সর্বোপরি যেখানে রিয়েল এস্টেটের রিসেল ভ্যালুটা অনেক বেশি, সেটাও গুড লোকেশন। তারপরেও আপনাকে আরও অধিকাংশ ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এটার ক্রাইম জোনটা কেমন, ঠিক আছে? এবং আরও দেখতে পারেন যে যে এলাকাটা আমরা বাড়িটা কিনবো সে এলাকার ফিউচার ডেভেলপমেন্টটা কেমন। ফিউচার ডেভেলপমেন্টের উপর কিন্তু অনেক কিছু বাড়ির নির্ভর করে। ভ্যালুয়েশন নির্ভর করে পরবর্তীতে। রাইট। তো সো আপনি যখন একজন প্রফেশনাল এবং ক্রেডেন্সিয়াল রিয়েল এস্টেটের এজেন্টের কাছে যেমন, যেটা আমি আগেই বলেছি, সে কিন্তু আপনাকে এই জিনিসগুলো আপনার কমফোর্ট জোন, আপনার নিডস অ্যানালাইসিস করে, আপনার ক্রাইটেরিয়া অ্যানালাইসিস করে এই পার্টিকুলার জিনিসটাকে কম্বিনেশন করে সে একটা গুড লোকেশন, যেই জিনিসগুলো আমি উল্লেখ করেছি এর মধ্যে আপনাকে একটা বাড়ি কিনে দিবে যেটা আপনার জন্য, আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার জন্য বেস্ট হবে। সে কারণে এই লোকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পারেন যে আমরা ঝোঁকের মাথায় হঠাৎ করে হাতে পয়সা আছে বা একটু অবস্থা হয়েছে বলে বাড়িটি কিনে ফেলে পরে হায় হায় করি যে খামাখা এখানে কেন কিনলাম, এই লোকেশনে কেন কিনলাম। এটা চিন্তা করার আগে বা বাড়ি কেনার আগে লোকেশনটি সম্পর্কে যে বিষয়গুলো বলো, স্কুল ডিস্ট্রিক্ট, তারপর নিরাপত্তা, নানান কিছু আছে, এই বিষয়গুলো নিশ্চয়ই আমরা বোঝার চেষ্টা করি। এবার একটু আপনাকে একটু পার্সোনাল প্রশ্নই করতে চাইবো আমরা শুনেছি যে, আমরা যতটুকু জানি আর কি, যে আপনি ব্যক্তিগতভাবে বাড়ির যে মার্কেট প্রাইস যেটা থাকে সাধারণভাবে, একটা তো সবসময় যেমন আমাদের নিউ ইয়র্কে আসলেই বাড়ি হলেই $1 মিলিয়ন, 700-800 হাজারের নিচে কোনো বাড়ি নেই, এরকম একটা কিছু থাকে। তো আমরা শুনেছি যে অনেক সময় আপনি অনেক কম দামে, এমনকি 100 থেকে 200 হাজার পর্যন্ত বা কিংবা তারও বেশি কম দামে আপনি বাড়ি কিনে দেন, অনেককেই নাকি দিয়েছেন। তো আমি জানতে চাই যে এই যে প্রপার্টিগুলোর পেছনে যে কম দামে যে আপনি দিচ্ছেন, তার পেছনে কি সিক্রেট বা কি গোপনীয়তা লুকিয়ে আছে যদি একটু জানান। রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ। রানা ভাই, আসলে এটা অন স্ক্রিনে আমরা বলতে চাই না, কিন্তু আপনি একজন শ্রদ্ধাভাজন লোক। আমি খুব ছোটবেলা থেকে আপনাকে টিভি স্ক্রিনে দেখে আসছি, আপনার জন্য আমি সিক্রেটটা বলতেছি। কিছু কিছু প্রপার্টি আছে যেটাকে আমরা রিয়েল এস্টেটের ভাষায় আমরা এটাকে বলি ডিস্ট্রেস প্রপার্টি। এখন ডিস্ট্রেস প্রপার্টিগুলো কোনগুলো? দেখবেন অনেক সময় ব্যাংক বলে যে ঠিক আছে, তুমি এই নির্দিষ্ট টাইমের মধ্যে যদি এই পেমেন্টটা দিয়ে ফেলো তাহলে তোমার যে লোন অ্যামাউন্ট আছে এটা থেকে আমরা বড় একটা তোমাকে ডিসকাউন্ট করে দেবো। তো এটাকে আমরা বলি শর্ট সেল। তো শর্ট সেলে কিছু বাড়ি আছে অল্প সময়ের মধ্যে বিক্রি হয়। এই বাড়িগুলো রিয়েল এস্টেটের বাজারে আসে না, অফ মার্কেটে থাকে। এই বাড়িগুলো মার্কেট প্রাইস থেকে আপনি অনেক কমে, যেটা আপনি বললেন, প্রায় অনেক সময় আমি 100,000, কোনো সময় 150,000 টাকা কমে আমরা কিনে দিয়েছি। তারপরে ফরক্লোজার কিছু প্রপার্টি থাকে, প্রি ফরক্লোজার। এটা কি হয়? ধরেন আপনি কোনো কারণে আপনি জব লুজ করছেন, এখন আপনি বুঝতেছেন যে বাড়ির যে মর্গেজ এটা পেমেন্ট করা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে এবং ইন ফিউচারে এমন কোনো সোর্স নাই যেটা দিয়ে আপনি মর্গেজটা রিকভার করতে পারবেন। তখন আপনি কি করবেন? এই বাড়িটাকে ফ্রি ফরক্লোজার হিসেবে আপনি বিক্রি করে দেবেন। তো এখানে যেহেতু মর্গেজ দিতে পারবেন না, স্টুডেন্ট বেশি লম্বা সময় নিলে এটা ফরক্লোজারে চলে যাবে। ফ্রি ফরক্লোজার হিসেবেও এটা কিন্তু ট্রাস্টেড কিছু এজেন্ট আমাদের মতো এজেন্টদেরকে বলে যে ভাই আমার বাড়িটা একটু তাড়াতাড়ি বিক্রি করে দাও, আমি অল্প সময়ের মধ্যে এটা ছেড়ে দেবো। এই বাড়িগুলো মার্কেটে আসে না, অফ মার্কেট থেকে আমরা এই বাড়িগুলো প্রায় 100,000 বা 150,000 কমে আমরা কিনে দিই। আবার কিছু কিছু বাড়ি আছে এগুলো পাবলিক অকশন হয়, এটা নির্দিষ্ট এরিয়াতে পাবলিক অকশনের মাধ্যমে বিক্রি হয়। অকশনে অনেক লোক যায়, সেখান থেকে আপনি অকশনের মাধ্যমে কেনা যায়। তো সেখানে আপনি হয়তো সরাসরি যেতে পারবেন না। আপনার যদি কোনো অভিজ্ঞ রিয়েলটার পরিচিত থাকে যে দীর্ঘদিন ধরে এই প্রসেসে জড়িত, তার সাথে যদি আপনার সুসম্পর্ক থাকে, সে কিন্তু ওখান থেকেও আপনি যেটা বললেন প্রায় $150,000-200,000 কমে একটা বাড়ি কিনে দিতে পারে। এগুলো অনেকে বলে ব্যাংকের বাড়ি। আবার কিছু কিছু বাড়ি আছে যেগুলো ধরেন অকশনে গেল কিন্তু অকশনে কোনো লোক আসেনি,
অকশনটা ফেল করলো, তখন এই বাড়িটাকে বলা হয় রিয়েল এস্টেট ওন। এটা ব্যাংকের নামে বাড়িগুলো চলে যায়, পরবর্তীতে ব্যাংক এই বাড়িগুলো পাবলিকলি বিক্রি করে দেয়। তো এরা কিন্তু পাবলিকলি বিক্রি করে না, এরা ওদের সুনির্দিষ্ট কিছু গ্রাহক আছে, ওদেরকে বলে যে হ্যাঁ আমার কাছে 10টা বাড়ি আছে এই এরিয়াতে, তুমি নিবা কিনা। এই বাড়িগুলো কিন্তু মার্কেটে আসার আগে আমরা কিন্তু $100,000 বা $200,000 কমে আমাদের ফার্স্ট টাইম হোম বায়ার বা অনেক ইনভেস্টরকে আমি নিজেও পার্সোনালি কিনে দিছি। আর কিছু কিছু বাড়ি থাকে যেমন ধরেন বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, ছেলেরা স্কুল কলেজ পাশ করে অন্য স্টেটে চলে গেছে। স্টেটে চলে গেছে, এখন বাবা মা এত বৃদ্ধ হয়ে গেছে বাড়িটা মেনটেন করার মতো শক্তি সামর্থ্য তার নাই। সে তখন কি করে, ওই বাড়িটা ডাউন সাইজ করতে চেষ্টা করে, ছোট করতে চেষ্টা করে। তখন কি করে, সে বড় বাড়িটা বিক্রি করে দেয়। অনেকদিন সে মেনটেন করতে পারে না, প্লাস খরচের যে বোঝা সে অনেক সময় এটা নিতে চায় না, হ্যাসেলটা নিতে চায় না, তখন সে কি করে এই বাড়িগুলো বিক্রি করে দেয়। এবং এই বাড়িগুলো ওরা কিন্তু মার্কেটে বিক্রি করে না, এরা যারা তাদের ট্রাস্টেড কিছু এজেন্ট আছে ওদেরকে বলে রাখে যে হ্যাঁ আমি এই বাড়িটা বিক্রি করব। কেন ট্রাস্টেড এজেন্টদেরকে কেন বলে রাখে, ওরা অনেক সময় দেখবেন আমাদের কমিউনিটিতে আমি অনেকে দেখছি বাড়ি বিক্রি করা সে একটু অসম্মানের মনে করে, যে আমার বাড়িটা বিক্রি করতেছি, অনেকে লোকে জানতেছে, কি বলবে, যে লোকে কি বোধহয় খুব বলবে, খারাপ অবস্থা হয়ে হ্যাঁ গেছে। বোধহয় ওনার অবস্থা খুব খারাপ, এক্স্যাক্টলি নিজেকে ছোট মনে করে। এই জন্য ওরা কি করে, খুব ট্রাস্টেড এজেন্টদের মাধ্যমে বিক্রি করে। এখন এই ট্রাস্টেড এজেন্টরা লেস হ্যাসেলের মাধ্যমে বেস্ট ডিল দিয়ে এই বাড়িগুলো আমরা কিনে দিতে পারি। এইটাই রিয়েল এস্টেট সিক্রেট। অর্থাৎ আপনার যদি একজন প্রফেশনাল ক্রেডেনশিয়াল রিয়েল এস্টেট এজেন্ট থাকে, সুসম্পর্ক থাকে, অথবা তার সাথে আপনি যদি কোনো ধরনের এগ্রিমেন্ট থাকে, সে কিন্তু আপনাকে মার্কেট প্রাইস থেকে অনেক কমে কিনে এটাই দিতে তাহলে পারে। যে প্রশ্নটা করেছেন সেটা সিক্রেট। আমাদের হাতে সময় কম, তারপরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে আমি করতে চাই, যে একজন ক্রেতা ধরুন বাড়ি কিনলেন, বাড়ি কেনার 1 বছর বা 2 বছর পরে হঠাৎ যে তিনি দেখলেন তিনি যে বাড়িটি কিনেছেন সেই বাড়িটির মালিকানা নিয়ে বেশ বড় ধরনের ঝামেলা বা ত্রুটি রয়ে গেছে। এইরকম ক্ষেত্রে ক্রেতা হিসেবে এই সমস্যা কাটিয়ে ওঠার ক্ষেত্রে বা এই ক্ষতি মোকাবেলা করার ক্ষেত্রে কি পদক্ষেপ আছে যেটা নিলে সে এই ধরনের হ্যাসেল থেকে সে মুক্তি পেতে পারে, আপনার কাছ থেকে জানতে চাই। থ্যাংক ইউ রানা ভাই। এটা আরো বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি মনে করি দর্শকরা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আমরা যখন ক্লোজিং টেবিলে যাই তখন ক্লোজিং টেবিলে গেলেই দেখেন 2 ধরনের এক্সপেন্সেস থাকে, একটা ব্যাংক কোম্পানির এক্সপেন্সেস আর একটা হলো টাইটেল কোম্পানির এক্সপেন্সেস। এখন আমরা যারা রিয়েল এস্টেটে অভিজ্ঞ তখন আমরা আমাদের ক্লায়েন্টদেরকে একটা কথা বলি, এই ক্লোজিং টেবিলে আমরা বলি যে তোমরা একটা ওনার্স পলিসি কিনো। এখন ওনার্স পলিসিটা কি? ওনার্স পলিসিটা হলো, ধরেন হাউস ওনার কোনো এক সময় বাড়িটা একটা ল্যান্ড ছিল, ল্যান্ডের উপর নির্মাণ করছে, সে মনে করেন আপনি প্রথম হাউসটা নির্মাণ করলেন, পরবর্তী আপনি আমার কাছে বিক্রি করলেন, আমি এক্স এর কাছে বিক্রি করলাম, এক্স ওয়াই এর কাছে বিক্রি করলাম, এইভাবে A to Z সিরিজ অফ ট্রানজাকশন হয়েছে এই বাড়িটা তৈরি হয়েছে ধরো 1910 সালে, এখন হলো 2025 সাল। এই অনেক বছরের গ্যাপে এই সিরিজ অফ ট্রানজাকশন হয়েছে। এখন ট্রানজাকশনে যদি কোথাও কোনো মালিকানায় প্রবলেম থাকে, ওনার্স পলিসি আপনার এই মালিকানা থেকে আপনাকে প্রোটেক্ট করবে, আপনি যতটুকু পেমেন্ট করছেন ততটুকুকে প্রোটেক্ট করবে। এখন এই জিনিসটা যদি আপনার অভিজ্ঞ রিয়েলটারের সাথে আপনি কাজ না করেন, অনেক সময় এগুলো স্কেপ হয়ে যায়। স্কেপ হয়ে গেলে পরবর্তীতে কিন্তু বড় ধরনের একটা জীবনের ঝামেলার সবচেয়ে মধ্যে বড় ইনভেস্টমেন্টের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলে আপনি কিন্তু দাঁড়ানো অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি এই জন্য আবারও বলতেছি, আপনারা রিয়েল এস্টেট যেহেতু জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা ডেফিনেটলি একজন অভিজ্ঞ রিয়েলটারের সহায়তা নেবেন। এবং আমি আপনাদেরকে বলতেছি, অনেক রিয়েলটার, আমাদের মতো অনেক রিয়েলটার বায়ার থেকে নো কস্টে কাজ করে দেয়। এখন রানা ভাই বললেন যে ভাই তুমি তো প্রফেশনাল, তাহলে তুমি চলো কিভাবে, তুমি যদি নো কস্টে করে দাও। হ্যাঁ, আমরা যখন দেখি যে হ্যাঁ ভাই আসলেই জীবনে বড় একটা ইনভেস্টমেন্ট করতেছে, তখন আমরা বায়ার থেকে এই কমিশনটা না চার্জ করে আমরা সেলারের ঘাড়ে চাপিয়ে দিই। আমরা অনেক সময় বায়ারদেরকে নো কস্টে কাজ করে দিই। সো বাজারে অনেক রিয়েলটার আছে বায়ারদের জন্য নো কস্টে কাজ করে, আপনারা খুঁজে বের করুন এবং তাদের সাথে যোগাযোগ করুন। আমাদের হাতের সময় কম, তারপরেও আপনাকে ঠিক 2 মিনিট সময় আপনাকে দেব। সেখানে একটি প্রশ্ন সর্বশেষ করতে চাই, যে বর্তমান বাজার পরিস্থিতিতে বাড়ি কিনা কি সত্যি স্মার্ট সিদ্ধান্ত, যেটি আমাদের আজকের আলোচনার মুখপদ্মে বা শিরোনামে ছিল, নাকি অপেক্ষা করাটাই ভালো? রানা ভাই, ডেফিনেটলি আমি বলবো ইয়াস, স্মার্ট সিদ্ধান্ত আজকের বাজারে কেনা। এখন কেন কেনা স্মার্ট সিদ্ধান্ত এটা হতে পারে, অনেক গ্রাহক বা অনেক ফার্স্ট টাইম হোম বায়ার মনে করেন গত বছরের এই সময়ের তুলনায় আজকের দিনে ইন্টারেস্ট রেট হয়তো একটু বেশি, বাট আপনাকে মনে রাখতে হবে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট
is a smart long-term investment. Real estate investment is a long-term generational wealth. long-term equity বিল্ড করে এটা। সো আপনি শর্ট টার্ম রেটের দিকে না তাকিয়ে লং টার্ম ভ্যালুর উপরে ফোকাস করুন। এবং আপনি যদি মনে করেন, আমি মনে করতেছি এখনকার ইন্টারেস্ট রেট অনেক কম, যদি আপনি মনে করেন না আমি ওনার সাথে অ্যাগ্রি না, ইন্টারেস্ট রেট আমার কাছে বেশি মনে হচ্ছে, সো আপনার জন্য তো রিফাইন্যান্সের সুযোগ আছে। যখন ইন্টারেস্ট রেটটা কমবে আপনি রিফাইন্যান্স করে ফেলবেন। সো আপনার যদি ডাউন পেমেন্ট রেডি থাকে, ডেফিনেটলি আজকের দিনে বাড়ি কেনাটা একটা স্মার্ট সিদ্ধান্ত। অনেক ধন্যবাদ মির্জা মোহাম্মদ হোসেন। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত, এবং আপনার এই আলোচনার মধ্যে দিয়ে যে কয়েকটা প্রশ্ন আপনাকে করেছি, নিশ্চয়ই আমাদের সুপ্রিয় দর্শক যারা এই অনুষ্ঠান শুনেছেন বা আগামীতে শুনবেন বা দেখবেন, তারা বাড়ি যারা কিনতে চাচ্ছেন বা আগামীতে কিনতে চান, তারা নিশ্চয়ই বিবেচনায় রেখে বাড়ি কিনবেন, লোকেশন ভালো দেখবেন এবং একজন ভালো রিয়েলটার নেবেন, এবং তাহলেই বাড়ি কেনার ক্ষেত্রে আপনার সিদ্ধান্তটি একটি স্মার্ট সিদ্ধান্ত হিসেবে পরিগণিত হবে। আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ TVN24। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আজকের এই রিয়েল এস্টেটে স্মার্ট বিনিয়োগ, আজকের সিদ্ধান্ত আপনার ভবিষ্যতে নিশ্চয়তা কতটুকু নিশ্চিত করবে সেটি নিয়ে আমরা কথা বলেছি। আশা করি এটুকুন ভালো লেগেছে। আমরা এখন বিরতিতে যাব। বিরতির পরে এসে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে, অর্থাৎ ট্যাক্স সিজন চলছে, সেই ট্যাক্স সিজনে আপনার ট্যাক্স রিফান্ড সবচেয়ে বেশি কিভাবে পাবেন সেই কৌশলগুলো আমরা আলোচনা করব। নিশ্চয়ই সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আমাদের আলোচনার বিষয়বস্তু খুবই চমৎকার, যেহেতু ট্যাক্স সিজন চলছে। এই ট্যাক্স সিজনে আমরা আমাদের রিফান্ডটা সবচেয়ে বেশি কিভাবে পাবো সেই বিষয়টি আমাদের আলোচনা করবো, এবং এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং প্রিয় ট্যাক্স প্রফেশনাল জনাব কুদরত ইলাহি, IRS এনরোলড এজেন্ট, CEO এলাহি ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস LLC। জনাব কুদরত ইলাহি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ রানা, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে গত মাসের অর্থাৎ জানুয়ারির 26 তারিখ থেকে ট্যাক্স সিজন শুরু হয়ে গেছে এবং আগামী এপ্রিলের 15 তারিখ পর্যন্ত চলবে ব্যক্তিগত ট্যাক্স, এবং যদিও আরো অন্যান্য অনেক বিষয় চলতে থাকবে সেপ্টেম্বর পর্যন্ত। তো আমরা এটাই বলবো, যেটা এখন চলছে 15 এপ্রিল পর্যন্ত, এক্ষেত্রে আমরা সবাই ট্যাক্স ফাইল করি বিভিন্নভাবে, সারা বছর যে ইনকাম করি সেখান থেকে একটি বড় অংশ আমরা এখানে দিয়ে আসি ট্যাক্স হিসেবে এবং রিফান্ড পাওয়ার আশা করি। তো এটাই আমাদের আজকের আপনার সঙ্গে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাইবো, যে ট্যাক্স রিফান্ড আমরা কিভাবে বেশি পেতে পারি, এটা আলোচনা করার আগে একটু গুরুত্বটা 1 মিনিটে আমি তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, প্রতি বছর এই সময়টাতে একটা প্রশ্নই ঘুরে ফিরে আসে, আমি কি ঠিকভাবে ট্যাক্স ফাইল করছি? আর তার চেয়েও বড় প্রশ্ন মনের কোণে উঁকি দেয়, আমি কি আমার প্রাপ্য ট্যাক্স রিফান্ডটা পুরোপুরি বুঝে পাচ্ছি? এই আমেরিকায় আমরা সবাই সারা বছর কঠোর পরিশ্রম করি, ঘাম ঝরাই, পরিবারকে সময় দেই, কিন্তু ট্যাক্স ফাইল করার সময় এসে দেখি কেউ পাচ্ছেন মোটা অঙ্কের রিফান্ড আর কেউ বলছেন আমার তো কিছুই থাকলো না। তাহলে প্রশ্ন হলো, এটা কি শুধু আয়ের উপর নির্ভর করে, নাকি সঠিক তথ্য, পরিকল্পনা আর জ্ঞানের অভাবেই আমরা নিজের রিফান্ডটা নিজেরাই ছেড়ে দিচ্ছি? সুপ্রিয় দর্শক, ট্যাক্স সিজনের আজকের এই আলোচনায় আমরা গল্প করব ভয় নয় বরং সুযোগ নিয়ে, কিভাবে আইন মেনে সঠিক পথে আপনি আপনার ট্যাক্স রিফান্ড সর্বোচ্চ করতে পারেন, সেই সত্য, বাস্তব ও কার্যকর তথ্যই আজ আমরা জানব। আর এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে আছেন, আমার পাশে রয়েছেন একজন অভিজ্ঞ ট্যাক্স প্রফেশনাল, যিনি প্রতিদিন কাজ করেন ট্যাক্সের জটিল হিসেবের ভেতরে, আর তিনি জানেন কোথায় লুকিয়ে থাকে আপনার না জানার সুযোগগুলো। তাই আজকের এই আলোচনাটি হতে পারে আপনার অর্থনৈতিক জীবনের জন্য একটি টার্নিং পয়েন্ট, কারণ ট্যাক্স রিফান্ড শুধু অর্থ নয়, বরং এটা আপনার অধিকার। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠানের দ্বিতীয়াংশের আলোচনা, এই ট্যাক্স সিজনে কিভাবে আপনি আপনার রিফান্ডটা সত্যিকার অর্থেই সর্বোচ্চ করতে পারেন। জনাব কুদরত ইলাহি একটু আজকের বিষয়ে সামান্য একটু ভূমিকা দিয়েছে, আপনার কাছে জানতে চাইবো যে বিষয়টি সম্পর্কে, যে প্রথমেই জানবো যে আইনসম্মতভাবে ট্যাক্স রিফান্ডটা বাড়ানোর সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোকে অন্তত 2-3টি আপনার কাছ থেকে জানতে চাই, জনাব কুদরত ইলাহি। জি, থ্যাংক ইউ, চমৎকার পয়েন্ট। আপনি খুব সুন্দরভাবে একটা কথা বলেছেন যে আইনগতভাবে কিভাবে আমি সর্বোচ্চ রিফান্ডটা পেতে পারি। সো এই কথা হলো টার্নিং পয়েন্ট, যে আমি আইনগতভাবে ঠিক থাকবো, আমার যতটুকু প্রাপ্য সেটা আমি ট্যাক্স প্রফেশনালের কাছে গিয়ে বুঝে নেব।
অনেকে আছেন হয়তো নিজে নিজেও ট্যাক্স ফাইলটা করেন, করতেই পারেন, উনি যদি সেই দক্ষতা অভিজ্ঞতা থাকে উনি করতেই পারেন। এর আগে আমি একটু সংক্ষেপে বলে নিই, রিফান্ড মানে কি, মানে আমার সবাই কি রিফান্ড পায়, রিফান্ড কেন কম পায়, কেন বেশি পায়? তো রিফান্ড জিনিসটা হচ্ছে মোটা দাগে যদি দুইটা পয়েন্ট বলি রানা ভাই, সেটা হচ্ছে ধরেন আমি পেরোলে কাজ করি, W2 তে যেটা আমরা সংক্ষেপে বলতে পারি, সেখানে যদি উনি প্রত্যেক সপ্তাহে ফর এক্সাম্পল একটা সার্টেন অ্যামাউন্ট $1,000 উনি স্যালারি পায়, ওখান থেকে ফেডারেল ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, মেডিকেয়ার ট্যাক্স, স্টেট লোকাল সব ট্যাক্স পাওয়ার পরে এক্সকিউজ মি, ধরেন উনি বাসায় নিয়ে গেলো $800, তাহলে $200 প্রত্যেক সপ্তাহে যদি উনি দেয়, তাহলে বছর শেষে পুরো বছর ধরে অনেকগুলো টাকা উনি দিয়ে দিয়েছেন। তো যখন উনি ট্যাক্স ফাইল গিভেন দ্যাট ওনার অন্য কোনো আর ইনকাম নাই, তো উনি যখন ট্যাক্স ফাইলটা করতে আসে, তখন আমরা যখন ওনার ডেটা এন্ট্রি করে সকল সিচুয়েশন চিন্তা করে দেখলাম যে উনি সারা বছর ধরে দিয়েছে ফর এক্সাম্পল $10,000, কিন্তু এখন দেখলাম যে উনি আসলে দেওয়ার কথা ছিল $7,000, তার মানে উনি $3,000 অলরেডি এক্সট্রা দিয়ে দিয়েছে, ওইটা সরকার ওনাকে ফেরত দিবে, দ্যাটস কল রিফান্ড। এটা হলো খুব সহজভাবে একটা বলা। আরটা হচ্ছে অনেকে সারা বছর ধরে যে একটা এস্টিমেট করে প্রত্যেক কোয়ার্টার একটা ট্যাক্স দিয়ে দেয় যদি সেলফ এমপ্লয়মেন্ট এমপ্লয়ি হয় অথবা সেলফ এমপ্লয়মেন্ট স্মল বিজনেস ওনার হয়। যখন ওরা এটা দেওয়ার পরে এগেন ওনারা দিয়েছে পে রোলে, আর উনি সেলফ এস্টিমেটেড ট্যাক্স যদি কোয়ার্টারলি উনি দিয়ে দেয় সার্টেন একটা অ্যামাউন্ট ধরে বছর শেষে যদি ওনার এক্সট্রা দেওয়া থাকে, অ্যাডভান্স বেশি দিয়ে থাকে, উনি এটা রিফান্ড পাবে। অন্যভাবে পাওয়া যায় সেটা হচ্ছে ধরেন কারো ডিপেন্ডেন্ট আছে, চাইল্ড আছে, ওনার ওই বেবির জন্য উনি আর্ন ইনকাম ক্রেডিট পাবে, চাইল্ড রিফান্ডেবল যে পোর্শনটা পাবে। তারপর উনি একটু আগে বললাম যে এক্সট্রা যে ট্যাক্সটা দিয়েছে সেগুলো টোটাল করার পরে দেখা যাচ্ছে উনি একটা সার্টেন অ্যামাউন্ট ওনাকে গভর্নমেন্ট ফেরত দিয়ে দিচ্ছে। ইআইসি আর্ন ইনকাম ক্রেডিট অথবা চাইল্ড ট্যাক্স ক্রেডিট সেটা কিন্তু উনি কাউকে দেয়নি আগে, ওইটা হচ্ছে ওনার যে ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে উনি যে এক্সট্রা পেয়েছে সেটা প্লাস আগে যে এক্সট্রা দিয়ে দিয়েছে সকল কিছু মিলে হচ্ছে গভর্নমেন্ট ট্রেজারি ডিপার্টমেন্ট অথবা নিউ ইয়র্ক স্টেট ওনাকে বা যে স্টেটে আছেন ওই সাথে উনি রিফান্ডটা পেয়ে যায়। এখন আপনার প্রশ্ন ছিল যে উনি কিভাবে আমরা রিফান্ডটা পেতে পারি, কিভাবে পেতে পারি। সবচেয়ে করা হতে হলে আপনার প্রথম দায়িত্বটা হচ্ছে যদি আপনার নলেজ অথবা অভিজ্ঞতা বা আপনি কনফিডেন্ট না হন আপনার ট্যাক্স সিচুয়েশনটা কিরকম আছে, অবশ্যই আপনাকে একজন ক্রেডেনশিয়াল ট্যাক্স প্রফেশনালের কাছে যাওয়াটাই হলো আপনার ফরজ। একদম ফার্স্ট গিয়ে আপনাকে আলাপ করতে হবে আমার এই সিচুয়েশন, এখন আমার করণীয় কি। উনি আপনাকে সর্বোচ্চ মেধা নলেজ দিয়ে উনি আপনাকে হেল্প করতে পারে, এটা হলো ফার্স্ট কাজ। কিন্তু যাওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে আমার যে ইনকামগুলো হয়েছে, আমার যে খরচগুলো হয়েছে, আমার যে মানে ডিপেন্ডেন্ট আছে, আমার যা আছে, আমাকে বাড়ি আছে, সবগুলোর খরচ এবং আপনার সকল কিছু বিবেচনা করে আপনি সেই ডকুমেন্ট যদি আমার কাছে মানে ওনার যে প্রফেশনাল আছে গেলে উনি মেকশিওর করতে পারে। বিশেষ করে এবার রানা ভাই আপনি জানেন বিগ বিউটিফুল বিল যেটা ইতিহাসে সর্বোচ্চ রিফান্ড দেওয়ার এক্স্যাক্টলি সবাই পাচ্ছে, এবং আমি আজকেও পেয়েছি, আমরা পরের দিকে আসবো, মানে অনেকগুলো আছে যেমন টিপস বা ওভার টাইম অনেক ডিডাকশন আছে। এই প্রত্যেকটা জিনিসগুলো আপনাদের রাইট প্রফেশনাল চুজ না করে উনি যদি ওনার প্রাপ্য যে ক্রেডিটটা যে ডিডাকশনটা এগুলো যদি উনি না করতে পারে এবার অনেকে মিস করবে, এবার অনেক কিছু মিস করবে। তা পাওয়ার একমাত্র পথ হচ্ছে সঠিক প্রফেশনাল অনেস্ট থেকে ওনার ম্যাক্সিমাম ডিডাকশনটা নিশ্চিত করা এবং সকল ক্রেডিট যেটা পাওয়ার সেটা উনি যেন ওনাকে ক্লেম করে, একমাত্র তখন উনি রিফান্ডটা ম্যাক্সিমাম পেতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনি যেটা বললেন আমরা এই যে নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হওয়ার যে একটা কথা বললেন, বঞ্চিত যদি আমরা হয়ে থাকি রিফান্ড থেকে যেটা আমার ন্যায্য পাওয়ার কথা ছিল, এক্ষেত্রে আমরা তাহলে ভুলগুলো কি করি, কি ভুলের কারণে এই ন্যায্যতা থেকে আমি বঞ্চিত হয়। এগেন প্রথম কথা হচ্ছে যেটা আমি বলছিলাম উনি রাইট প্লেসে রাইট টাইমে উনি যায় নাই, ওনার হেল্পটা উনি সময় মতো যিনি রাইট পিপল ওনাকে জিজ্ঞেস করতে পারে না। এর চেয়ে আগে যদি যায় রানা ভাই উনি আগের বছর থেকে লং টার্ম উনি প্ল্যানটা করে নাই যে আমার আগামী বছর এই ইনকাম হতে পারে, আমার এই হচ্ছে ডিডাকশন, এই হচ্ছে আমার ক্রেডিট, আমি এত টাকা দিতে হইতে পারে, ওনার প্ল্যানটা হয় না। এই হলো সবচেয়ে বড় ভুল থাকে আমাদের কমিউনিটি বলি যাদেরকে হয়, ওই ভুলটার কারণে প্ল্যান উনি করে না। একটা ছোট্ট আমি বলে দিই, অনেকে হয় কি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট আছে, ট্রেড করেছে, ওনার অনেক লস ওখানে আছে, অনেকে এটা মনে করে যে আমার লস হয়েছে তাহলে আমি লাভ তো নাই, আমার তো ইনকাম না, আমি দেখাবোই না। এখানে কিন্তু $3,000 একটা ডিডাকশন মিস করে ফেলছে এই একটা সিদ্ধান্তে। সো ওনার ইনকাম যদি ফর এক্সাম্পল ট্যাক্সেবল ইনকাম হয় রানা ভাই $30,000, উনি ওই যে লস হয়েছে ওখান থেকে অর্ডিনারি ইনকাম থেকে $3,000 একটা ডিডাকশন উনি পাবে। তাহলে $3,000 ডিডাকশন উনি মিস করে ফেললো, তার এটার উপর উনি অনেকগুলো ট্যাক্স দিয়ে দিল।
এবং এটি শুধু না, এটা করার কারণে হবে কি জানেন, ওনার ওই যে অ্যাডজাস্টেড ইনকাম বেশি হওয়ার কারণে ইআইসি আর্ন ইনকাম ক্রেডিট উনি পেল না, এবং ওনার রিফান্ডেবল ক্রেডিট উনি পেল না। এটা হলো একটা। আর হলো অনেকে হোম বাড়ির যে অনেকে হয়তো হোম ওনার থাকে না ভাই, যে যে ডিডাকশনগুলো উনি পাওয়ার কথা উনি ভুলে গেছে। ওনার মর্টগেজ আছে, ওনার প্রপার্টি ট্যাক্স আছে, বিশেষ করে এবার আপনি জানেন সল্ট ট্যাক্স $40,000 এটা 10,000 থেকে 40,000 পর্যন্ত এক্স্যাক্টলি বাড়ানো হয়েছে। সর্বোচ্চ হয়েছে। এবং এটা এই সুবিধা যদি কেউ না নিতে পারে তাহলে ওনার জন্য এটা নট এ গুড আইডিয়া। এবং এটা পাওয়া, এই ভুলগুলো এগুলাই করে ওনার ডিডাকশন, যেমন স্টক মার্কেট বললাম, আরো বলতে পারি ওনার ধরেন বিভিন্ন ক্রেডিট আছে উনি ভুলে গেছে। ফর এক্সাম্পল এনার্জি ক্রেডিট আছে, উনি বাড়ির উপরে সোলার বসিয়েছে, ক্রেডিটটা ভুলে গেছে। বা ওনার যে একটা গাড়ির মর্টগেজ দিয়েছে, ইন্টারেস্টটা উনি ক্লেম করে নাই, অথবা উনি কোথাও একটা খরচ করেছে ভুলে গেছে, ইয়ে নাই। কিন্তু এই ভুলটার সাথে সাথে আরেকটা বড় ভুল হয়, সেটা হচ্ছে খরচ বেশি দেখাতে গিয়ে অর্ডিনারি এবং নেসেসারি এই দুটা টার্ম উনি ভুলে গিয়ে অনেকগুলো বিভিন্ন রকম খরচ দেখায় উনি কিন্তু আলটিমেটলি ট্রাই করে যে ম্যাক্সিমাম রিফান্ডটা পাবে। লং রানে কিন্তু আইআরএস ওনাকে বলবে, মিস্টার এলাহি, হোয়াট ইজ ইউর ব্যাকআপ, গিভ মি দ্যাট ইজ অ্যানাদার ভুল। আমি আগে একটা প্রোগ্রামে বলেছি, রানা ভাই মনে আছে কিনা, যে এবার যেমনি সর্বোচ্চ রিফান্ডের সুযোগ আছে এবং সর্বোচ্চ আইআরএস এর লেটারও পাওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে। তো এটার জন্য সবাই ভুলগুলো যেন না হয়, এটার একমাত্র পন্থা হচ্ছে নিজে চিন্তা করে ম্যাক্সিমাম ওনার যা যা ডকুমেন্ট আছে রাইট পিপলের কাছে উনি যাওয়া, ভুলগুলো যেন না হয়। মানে আপনি যেটা এর আগে বলেছেন আমার নিশ্চয়ই মনে আছে যে এবার আইআরএস তাদের এই কার্যক্রমে এআই কে সংশ্লিষ্ট, মানে তারা এআই কে নিয়োগ করেছে বা ইনভলভ করেছে। সেখানে তো এআই তো আর আমাদের যারা আমরা হাতে কাজ করি অনেক কিছু ওভারলুক করে এআই সেটা করার সুযোগ নেই। তাকে যেভাবে সেট করে দেওয়া হয়েছে সেভাবেই চিঠি ইস্যু করে দেবে, বা সেক্ষেত্রে আমরা আইআরএস এর চিঠি পেলে যে ভয় পাই সেটা। সুতরাং এই বিষয়টি নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা কেন নিজেদের ভুলের কারণে বা ছোটখাটো অবহেলার কারণে আমরা আমাদের রিফান্ড থেকে বঞ্চিত হই, সেটি আমরা বলেছি। আপনার কাছে এখন জানতে চাই, অনেকেই এই স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং আইটেমাইজ ডিডাকশন নিয়ে একটা দোলাচলের মধ্যে থাকে। কোনটা নিলে ভালো হবে, কোনটা নিলে খারাপ হবে, এই বিষয়টি অনেকেই নির্ধারণ করতে পারে না। আপনার কাছে একটু জানতে চাই যে স্ট্যান্ডার্ড ডিডাকশন নাকি আইটেমাইজড ডিডাকশন, কোনটি কাদের জন্য বেশি লাভজনক? সুন্দর বুঝতে হবে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কি। আমি খুব সহজভাবে, আমার যেহেতু কমিউনিটির প্রোগ্রাম এটা, আমরা এভাবে বলি, আপনার যেই ফাইলিং স্ট্যাটাসটা আপনার আছে, আপনি সিঙ্গেল নাকি ম্যারিড ফাইলিং জয়েন্ট নাকি হেড অফ হাউজহোল্ড, প্রত্যেকটা ফাইলিং স্ট্যাটাসের জন্য রানা ভাই একটা নাম্বার দেওয়া আছে যে এই অ্যামাউন্টটা ওনার ট্যাক্স দিতে হবে না। একটা স্ট্যান্ডার্ড সেট করে দেয় 15,750 বা 31,000 যেভাবে আছে। সো ওইটা হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন, যে তুমি যাই হোক অন্যান্য খরচ থাকুক না হোক, তোমার টোটাল ইনকাম থেকে এটা নন ট্যাক্সেবল হিসেবে আমরা ডিডাক্ট করে দেবো। আর আইটেমাইজ ডিডাকশনটা হচ্ছে আপনার যদি আউট অফ পকেট কোনো খরচ থাকে, ফর এক্সাম্পল মেডিকেল এক্সপেন্সেস, এই যে একটু আগে বললাম আমরা সল্ট ট্যাক্স দিই, আপনার প্রপার্টি ট্যাক্স দিয়েছেন অনেক বেশি, তারপরে আপনি গাড়ির ইন্টারেস্ট দিয়েছেন, আপনি কন্ট্রিবিউশন করেছেন চ্যারিটেবল, যেটা 501c, মানে যেগুলো নট ফর প্রফিট। সো টোটাল যেগুলো খরচ করার পরে দেখবেন যে এই যে সেট করে দেওয়া হয়েছে, ফর এক্সাম্পল স্ট্যান্ডার্ড যে ডিডাকশনটা, ওটার যদি অতিরিক্ত হয়, আপনি যখন অন্যান্য খরচগুলো যোগ করে দেখবেন যে এইটার প্লাস হয়ে যায় খরচটা, তখনই আপনার দরকার এবং অবশ্যই আপনার আইটেমাইজ ডিডাকশনটাই সিলেক্ট করা উচিত। এটার ব্যাপারে আমি মনে করি যারা ট্যাক্স পেয়ার আছে ওনাদের যদি নিজে করে ওটা একটা কনফিউশন সৃষ্টি হয়। এটার খুব ইজিলি উনি যদি কোনো প্রফেশনালকে উনি যায়, ওনারাই সিদ্ধান্ত নিতে পারে যে কোনটা আপনার জন্য বেটার হবে। তবুও আপনার যে খরচগুলো আছে, যেমন আপনি যদি লং আইল্যান্ডে থাকেন, একটা বাড়ি যদি ট্যাক্স অনেক বেশি হয়, সো আপনি তো ওই ট্যাক্স পুরোটা আপনাকে ক্লেম করতে পারতেছেন। লাইক ফর এক্সাম্পল $20,000 ট্যাক্স থাকে, প্লাস আপনার মর্টগেজ ইন্টারেস্ট আছে, প্লাস আপনার মেডিকেল এক্সপেন্স আছে, চ্যারিটেবল কন্ট্রিবিউশন আছে, সরি যেগুলো দেয় আর কি ইয়েতে, মসজিদে বা চার্চে। সো সেগুলো আপনি ক্লেম করে যদি স্ট্যান্ডার্ড ডিডাকশনের উপরে হয়, তাহলে অবশ্যই আপনাকে আইটেমাইজ ডিডাকশন সিলেক্ট করলে আপনি ম্যাক্সিমাম রিফান্ড কনফার্ম করতে পারেন। একটা প্রশ্ন এসেছে ইকবাল হোসেন, তিনি বলছেন শেয়ার বাজারে বিনিয়োগ করে কি কোনো এলএলসি করতে হয়, মানে বিনিয়োগ করতে, অথবা কি কি ডকুমেন্ট দরকার হয়? ওয়েল নট নেসেসারিলি। আপনি যদি মনে করেন আপনি নিজে ট্যাক্স আইডিয়া আছে, নিজে পার্সোনাল সোশ্যাল সিকিউরিটি ইউজ করে আপনি কয়েন বেস বা যেগুলো আছে ওয়ালেট বা যেগুলোতে করেও আপনি নিজেও করতে পারেন। এলএলসি ওপেন করেই যে ইনভেস্টমেন্ট করতে হবে এরকম না। আপনি যদি মনে করেন ওইটা আপনি ওটাই বিজনেস করবেন, দেন দ্যাট উইল বি গুড আইডিয়া। আপনি সকল যদি কোনো এক্সপেন্সেস থাকে তার মধ্যে ক্লেম করে আপনি সেভাবে আগাতে পারেন। এলএলসি করতেই হবে এরকম না, আপনি যদি নিজেও পার্সোনালি করতে চান ইউ ক্যান ডু দ্যাট। অনেক ধন্যবাদ ইকবাল হোসেন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।
তা আপনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের মধ্যে অনেকেই ফ্রিল্যান্সার আছে, আমরা উবার কেউ চালাচ্ছি, ডোর ড্যাশ ড্রাইভার আছি, বা গিগ ওয়ার্কার আমরা অনেকেই আছে, তারা কিভাবে তাদের এই রিফান্ডটা বেশি পেতে পারে এই এবারকার ট্যাক্সের সিজনে? আমি একটু মনে করে দিই আবারও কথা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম রিফান্ড আমাদের যেমনই টার্গেট করা উচিত, সবচেয়ে বড় কথা হলো মনের মধ্যে রাখতে হবে এটা লিগালি হইতেই হবে। আর যদিও আমরা গিগ ওয়ার্কার, আমাদের কমিউনিটি বিশাল একটা অংশ, আমাদের ভাইরা, আমাদের কমিউনিটির ভাই ব্রাদার এগুলা করছে, তবে এবার যেই সুবিধাগুলোর মধ্যে পাবে একটা খুব ছোট করে বলতে পারি, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করছি যে ওই যে W2 যে টিপস এবং ওভারটাইম ইনকামটা, সেলফ এমপ্লয়মেন্ট যারা আছে, উবার ড্রাইভ করে, লিফট, ডোর ড্যাশ, গ্রাব হাব যেগুলো আছে, ওখানে কিন্তু আমি আপনার মাধ্যমে বলে রাখি, অনেকে গ্রাব হাব, লিফট এবং উবারে কিন্তু টিপসের একটা কলাম আছে। উনি যখন অ্যানুয়াল সামারিটা থাকে ওই পেজ উনি দেখবেন টিপস কত টাকা পেয়েছে ড্রাইভ করার সময়। গ্রাব হাব এবং কি বলে ডোর ড্যাশ যেগুলো ডেলিভারি অ্যাপস, ওরাও কিন্তু এখন 1099 সাথে এটা না দিলেও একটা ইমেল করে দিচ্ছে যে মিস্টার এক্স তোমার কিন্তু টিপস এত টাকা তুমি পেয়েছো। সো যারা ডেলিভারি করছে ওনাদেরকে আমি রিকোয়েস্ট করবো ওনার জন্য ওটার জন্য ওয়েট করে, ওই টিপসটা উনি ক্লেম করতে পারে ডিডাকশন হিসাবে, নন ট্যাক্সেবল টিপস। সো ওইটা হলো ওনাদের একটা। আরেকটা হচ্ছে ওনাদের যে গাড়ির সত্যিকারের খরচ, ধরেন অয়েল চেঞ্জ, গাড়ি রিপেয়ার, গাড়ির মর্টগেজ অনেকেই কিন্তু মর্টগেজ যে পে করে প্রত্যেক মাসে ওটা কিন্তু ক্লেম করে বসে, দিস নট লিগাল। উনি কিন্তু মর্টগেজ যে লোন যে পেমেন্ট করে ওর উপরে যে ইন্টারেস্টটা সারা বছর ধরে দিয়েছে, অনলি দ্যাটস ডিডাক্টেবল, ওটা কিন্তু ডিডাক্টেবল না। তাহলে গাড়ির এবং টোল, ওনার যে ইন্স্যুরেন্স, অয়েল চেঞ্জ, অল অফ দ্য, অনেকে কিন্তু মিলস যে উনি খাওয়া দাওয়া করেছে, লাঞ্চ করেছে, ওটাও কিন্তু ডিডাক্টেবল না। অনলি শুধু আপনি যদি ধরেন ব্যবসার ক্ষেত্রে যদি এক্স্যাক্টলি ধরেন আপনি ড্রাইভ করছেন, গিগ ওয়ার্কার যেহেতু মেনশন করেছেন, আপনি ক্লায়েন্টকে ওয়াটার অফার করেছেন, ক্যান্ডি দিয়েছেন, কিছু খেয়েছেন, অনলি দ্যাট পার্ট ইজ ডিডাক্টেবল। এবং ওখানে কিন্তু একটা রুল আছে, 50% নাকি 100% রুল আছে। সো ওনাদের রিফান্ড ম্যাক্সিমাইজ করার জন্য আমি মনে করি একটা হচ্ছে ওনাদের টিপসটা কনফার্ম করা যে টিপসটা আমি ডিডাক্ট করেছি কিনা, এবং হচ্ছে লিগালের যতটুকু খরচ ওনার রয়েছে, এক্সপেন্সেসগুলো আছে লিগাল, সকলগুলো লিগাল খরচ উনি ম্যাক্সিমাম, যদি এটা হলো সিঙ্গেলদের কথা, আবার যদি কেউ ম্যারিড থাকে, হেড অফ হাউসহোল্ড থাকে, তাদেরও যেন মেকশিওর করে চাইল্ড ট্যাক্স ক্রেডিট উনি ক্লেম করেছেন। এবং ওনার যদি W2 থাকে ওনাদের, যদি পাশাপাশি W2 থাকে ওনার, সেখানকার ওভারটাইম যদি থাকে, টিপস থাকে, সেটাও কিন্তু অ্যাড করলেই উনি ম্যাক্সিমাম রিফান্ডটা নিশ্চিত করতে পারেন। অনেক ধন্যবাদ। আমাদের হাতের সময় নেই, একটা মিনিট আপনার জন্য সময় দিব। অনেক যদিও প্রশ্ন ছিল, আপনি সেগুলো সময়ের অভাবে করতে পারবেন না, কিন্তু শেষ একটি প্রশ্ন করতে চাই যে যেহেতু এই বছর আমাদের ট্যাক্স সিজন চলছে, অনেকেই আমরা হয়তো ভুল করব, বা অনেকেই অনেক ডকুমেন্ট আমরা হারিয়ে ফেলি, সে কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত রিফান্ডটাও পাই না। সেক্ষেত্রে আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে আগামী বছরের জন্য এখন থেকেই আমরা বা আমাদের দর্শকরা কি ধরনের পদক্ষেপ বা তাদের কি ধরনের পরিকল্পনা গ্রহণ করলে আগামী বছরের ট্যাক্স সিজনে সবচেয়ে বেশি রিফান্ড পেতে পারে, এরকম 3টি অন্তত পরামর্শ আপনার কাছে চাই। প্রথম পরামর্শটা হচ্ছে ওনার যতগুলো খরচ আছে উনি অবশ্যই যেন একটা ডাটা মেনটেন করে। উনি রিটায়ারমেন্ট অথবা যে কোনো একটা ইনভেস্টমেন্টের কন্ট্রিবিউট করা, যেটা হচ্ছে ট্যাক্সটা ডিফার্ড করে, সেটাটা উনি করতে পারে। এবং ওনার যদি কোনো টিপস ইনকাম বা অন্যান্য ইনকামগুলো থাকে, সেগুলো যেন উনি রেকর্ড রাখে। মোদ্দা কথা হচ্ছে ওনার সকল ম্যাক্সিমাম এক্সপেন্সেস যেন উনি অবশ্যই রেকর্ড রাখে, এটা প্ল্যান করতে হবে এখন থেকে। এবং ওনার প্রত্যেকটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেগুলো যেখান থেকে এক্সপেন্স করছে, ওটা যেন মেকশিওর করে। আমি একটা পয়েন্ট যদি 30 সেকেন্ডে বলি রানা ভাই, ওই ওভারটাইম এবং টিপসের একটা ক্যালকুলেশন এখানে আছে। আমরা মনে করি যারা আমাদের ট্যাক্স পেয়াররা আছেন, একটা জিনিস বোঝা দরকার, ওভারটাইমে কিন্তু ধরেন উনি যদি 1 ঘন্টা ওভারটাইম করেছে রানা ভাই, উনি কিন্তু ফুল ওভারটাইমটা উনি ডিডাক্ট করতে পারবে না। উনি কিন্তু হিসাবটা শুধু প্রিমিয়ামটা হচ্ছে ডিডাক্টেবল, এটা হলো একটা কথা। যেমন উনি যদি 20 টাকা করে পার আওয়ার, ওভারটাইম হচ্ছে $30, সো অনলি $10 হচ্ছে ডিডাক্টেবল। এবং টিপস এবং ওভারটাইম সকল কিছু মিলে যদি কেউ সিঙ্গেল হয়, $12,500 ডিডাক্টেবল হচ্ছে। কেউ ওভারটাইম 12,500, টিপস 12,500, এটাও কিন্তু হবে না। এখানে কিন্তু একটা ডিফারেন্ট আছে। সো মানে হচ্ছে ওভারটাইম ক্যালকুলেশন ইজ ভেরি ট্রিকি, টিপসটাও অনেক ট্রিকি। সো এটা যেন সবাই মেকশিওর করবে না, প্রফেশনালের সাথে কথা বলে যেটা ভালো হয় সেটা করতে হবে। অনেক ধন্যবাদ জনাব কুদরত এলাহি, আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত।
থ্যাংক ইউ সো ভেরি মাচ আমাকে আমন্ত্রণ জানানো। দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য। আপনাকেও আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের এই দি ভিউজ অনুষ্ঠানে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলেছি। বাড়ি কিনা, রিয়েল এস্টেটের স্মার্ট বিনিয়োগ নিয়ে কথা বলেছি এবং এই ট্যাক্স সিজনে দ্বিতীয় অংশে আমরা আলোচনা করেছি আমাদের ট্যাক্স রিফান্ডটা সর্বোচ্চ কিভাবে পেতে পারি। আশা করি এই দুটো আলোচনার মধ্য দিয়ে যারা এই দুটো বিষয়ের সাথে সংশ্লিষ্ট আমরা যারা আছি, যারা বাড়ি কিনতে চাই এবং যারা ট্যাক্স ফাইল করছি, এখন করছি বা আগামী 15ই এপ্রিলের মধ্যে করব, তারা নিশ্চয়ই এই বিষয়টি উপলব্ধি করে ঠিক সেইভাবেই যদি পরিকল্পনা গ্রহণ করেন তাহলে নিশ্চয়ই দুটো বিষয়ের ক্ষেত্রেই নিশ্চয়ই উপকার পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।